আসসালামু আলাইকুম। বক্তৃতা রাখছি আমি মোহাম্মদ সাইফুর রহমান। আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ, চলুন দেখে আসি। ধর্মের ভিত্তিতে দেশের সীমানা বিভক্তির মধ্য দিয়ে 1947-এ গঠিত হয় দুটি স্বাধীন দেশ, ভারত এবং পাকিস্তান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র শুরু করে তার যাত্রা। কিন্তু দেশটির দুই অংশের মাঝখানে সুবিশাল দেশ ভারত। বিশেষত ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের অনেকটা পেটের ভেতর। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ভারত শত্রুর চোখ দিয়ে দেখে এসেছে পাকিস্তানকে। কিন্তু দুই পাকিস্তান একসাথে থাকায় তারা ভেতরে থাকা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন অধ্যায় থেকে যাচ্ছিল। দুঃখজনকভাবে বাস্তবতা হলো পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে থাকে। ফলে দুই পাকিস্তান আলাদা হয়ে যাওয়া অনিবার্য হয়ে দাঁড়ায় ইতিহাসের সামনে। পূর্ব পাকিস্তানিরা তুমুল সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে। যাত্রা শুরু হয় নবগঠিত রাষ্ট্র বাংলাদেশের। সেই সংগ্রামের এক পর্যায়ে নিজেদের স্বার্থসিদ্ধির দূরভিসন্ধি নিয়ে ঢুকে পড়ে ভারত। যুদ্ধটি বাংলাদেশে পাকিস্তানের হলেও পাকিস্তানি সৈন্যরা ভারতীয় মিত্রবাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করে। বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী অনুপস্থিত রাখা হয় সুহরাওয়ার্দী উদ্যানের সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে। এদিকে দেশ জুড়ে লুটপাট করতে থাকে ভারতীয় সৈন্যরা। এর প্রতিবাদ করতে গিয়ে খোদ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল গ্রেফতার হন। স্বাধীন বাংলাদেশে তিনি প্রথম রাজবন্দী। অসংখ্য ইতিহাসবিদ ঐতিহাসিক তত্ত্বর বরাতে দাবি করেন 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও সংগঠিত করে ভারতীয় সৈন্যরা। সেই হত্যাযজ্ঞে প্রাণ হারানো শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর ছেলেও সম্প্রতি স্টার নিউজে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন পাকিস্তানিরা নয়, তার বাবাকে হত্যা করেছে মূলত ভারতীয়রা। জহির রায় খানের ক্ষেত্রেও একই পরিণতি ঘটেছে। একটি টক শোতে এসে বিশিষ্ট ইতিহাস গবেষক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর দেলওয়ার হোসেন দাবি করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হয়েছেন ভারতীয় এয়ারফোর্সের গুলিতে। এ সংক্রান্ত একটি বই লিখেছিলেন তিনি, নাম বাংলাদেশের বীরগাথা। কিন্তু বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের হত্যার সঙ্গে ভারতীয় সৈন্যরা জড়িত ছিল। এই তথ্যটি প্রকাশ হয়ে যাবার আশঙ্কায় সেই অংশটুকু বাদ দিয়ে বইটি ছাপাবার অনুমতি দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। নিজেদের আধিপত্য বজায় রাখতে বরাবরই বাংলাদেশ নিজেদের পুতুল সরকার বসানোর পায়তারা করে এসেছে ভারত। হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার ছিল এর সর্বশেষ উদাহরণ। কিন্তু বিগত অর্ধ শতাব্দী এই জনগণের অনেক স্বাধীন সন্তান আজাদির জন্য লড়ে গেছেন। জীবনের বিনিময় হলেও সমুন্নত রাখার চেয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই লড়াইয়ের প্রাথমিক সমন্বয়ের শিবাশালা। তাকে জীবন দিয়ে চুকাতে হয়েছে মূল্য। আর এই লড়াইয়ের সর্বশেষ শহীদ সেনাপতির নাম শহীদ শরীফ ওসমান হাদি। বিগত 1.5 বছরে মিডিয়াতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলা তার চাইতে উচ্চকিত কোনো কণ্ঠ আমরা শুনতে পাইনি। তিনি এক বক্তব্যে বলেছিলেন, শহীদ জিয়ার বিএনপিকে ভারতের দাস হইতে দেবেন না, নিজামী সাঈদী জামাতকে ভারতের দাস হইতে দেবেন না, জুলাই শহীদদের রক্তের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপিকে দিল্লির দাসত্ব করতে দেবেন না। এভাবে ক্রমেই ওসমান হাদি হয়ে ওঠেন ভারতীয় আধিপত্যবাদের মূর্তিমান আতঙ্ক, তাদের হৃদকম্পন। গুলিবিদ্ধ হবার মাত্র দিন 2 আগে সময় টিভিতে একটি সাক্ষাৎকার দেন শহীদ ওসমান হাদি। সেখানে তাকে বলতে শোনা যায়, রাজনীতিবিদদের মৃত্যু বাসায় হতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি সংগ্রামী, তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে। একটা গ্লোরি মৃত্যু, আমৃত্যু
ভীষণভাবে প্রত্যাশা করি। ছোটবেলা মিছিল হচ্ছে, সেই মিছিলে সামনে আমি আসছি, একটা বুলেট এসে হয়তো আমার বুকটা বিদ্ধ করে দিয়েছে। সেই মিছিলে হাসতে হাসতে শহীদ হয়ে গেছি। আমি একটি ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে চাই। আল্লাহর তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করতে এত অল্প সময় নিলেন, ভাবতেই অবাক লাগে আজ। কিন্তু বিশ্ব নিরীশা হয় শহীদকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে একবার তাকে বলতেই শোনা যায়, আপনাকে যদি হত্যা করা হয়, তার বিনিময়ে যদি বাংলাদেশ গড়ে যেতে পারে, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য দোয়া করবে। অথচ এই বক্তব্যটি শহীদ ওসমান হাদির নিজের জন্যই আজ সত্যি হয়ে গেছে। কত কত মানুষ দোয়া নিয়ে কিয়ামতে পর্যন্ত ঘুমিয়ে থাকবেন। শহীদ ওসমান হাদি নিরাপত্তার ইস্যুতে প্রশ্ন করা হলে বলেন, যতক্ষণ পর্যন্ত বুকে বা মাথায় গুলি না লাগে ততক্ষণ পর্যন্ত আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করব না। তবে কেউ আমাদের গুলি করে মেরে ফেলল, তাদের ধরে যেন বিচার করা হয়। সেটি করতে না পারলে নতুন কেউ জন্মাবে না। কিভাবে সব কথা হুবহু মিলে যাওয়া সম্ভব? এই সব কিছু আমাদের চেনা জানা ওসমান হাদিকে রহস্য করে তুলে, যেন তিনি অন্য ভুবনের কেউ, দা মেন দা মিথ। বিদায় হে বিপ্লবী সবুজ পাখি শহীদ ওসমান হাদি, আমাদের চোখের সামনে দিয়ে বিজয়ের দেশে, বিজয়ের বেশে হাসতে হাসতে আল্লাহর কাছে ফিরে গেলেন। তিনি এমনভাবে জিতে গেলেন, যার চাইতে বেশি আদতে আর জেতা যায় না। স্বল্প সময়ে শহীদ ওসমান হয়ে উঠেছিলেন বাংলাদেশের কণ্ঠস্বর। যেন তিনি এলেন, দেখলেন, জয় করলেন আর ফিরে গেলেন। তিনি বলেছিলেন, কখনো কখনো মৃত্যু জীবনের চেয়ে অধিক। নিজের জীবনের মধ্য দিয়ে কথাটির প্রমাণ দিয়ে গেলেন শহীদ শরীফ ওসমান হাদি। আজ জীবিত ওসমান হাদির চাইতে শহীদ ওসমান হাদি সহস্রগুণ শক্তিশালী হিসেবে জালিমের বুকে কাঁপন ধরাচ্ছেন। খুনিকে আড়াল করে প্রকৃত কালপ্রিন্টের বাঁচানোর চেষ্টা করছে অনেকগুলো গোষ্ঠী। সরকারের ভেতর গাপটি মেরে বসে থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে দিল্লির দাসানুদাসরা। শহীদ ওসমান হাদি বলেছেন, অর্থহীন 50 বছর বেঁচে থাকার চাইতে অর্থপূর্ণ 5 বছর বেঁচে থাকা বেশি সম্মানের। দিল্লির দাসত্বকারীরা এদেশীয় বিশ্বাসঘাতকের জীবন হলো তেলাপোকা আর চামচিকার জীবন। মৃত্যুর সাথে সাথে এরা এমনভাবে মুছে যাবে যেন পৃথিবীতে এদের কখনো অস্তিত্বই ছিল না। অন্যদিকে শহীদ ওসমান হাদির জন্য এখনো চোখের পানি ফেলছে জনতা। শাহাদাতের এতদিন পেরিয়েও তার কবরের সামনে থেকে ভিড় কমছে না মানুষের। দূর দূরান্ত থেকে লোকেরা এসে দোয়া করছে, চোখের পানি ফেলছে। মা তার সন্তানকে ওসমান হাদি বানানোর স্বপ্ন দেখছেন, বাবা তার ছেলেকে দেশ এবং উম্মাহর জন্য কুরবান করার শপথ নিচ্ছেন। এই তো জীবন, কারো এ বর্ণাঢ্য মৃত্যু এত গৌরবোজ্জ্বল পর্বোত্তম শেষ কবে? দেখছে বাংলাদেশ। হে বিপ্লবী বীর, হে সময়ের সাহসী সেনাপতি, এই নশ্বর পৃথিবীতে আপাত বিদায়। দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে প্রকাশ্যে ধরে এনে তার বিচার করতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি তার খুনিকে অতিলম্বে বাংলাদেশে এনে প্রকাশ্যে জনগণের সামনে বিচারের ব্যবস্থা করতে হবে এবং কঠোর থেকে কঠোরতম বিচার ব্যবস্থা করতে হবে। আমি বলে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।